শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য অনেক ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। শুনতে থাকুন গল্প কথার আসরের শ্রুতি পুস্তক অবনীন্দ্রনাথ ঠাকুরের বুড়ো আংলা। এই এপিসোডে অষ্টম পরিচ্ছেদের প্রথম পর্ব। আসামি বুরুঞ্জি। উত্তর থেকে বড় নদী যেখানে ব্রহ্মপুত্রের জলে এসে মিলেছে, ঠিক সেই বাঁকের মুখেই কতকালের পুরনো ডিমরুয়ার আসামি রাজা আড়িমাওয়ের নাটবাড়ি। নাটবাড়ির নিচেই নদী মজে গিয়ে মস্ত চর পড়েছে। এতকাল থেকে হাড়গিলে পাখিরা এই চর দখল করে আছে যে ক্রমে চরটার নামই হয়ে গেছে হাড়গিলার চর। এই চরের ওপরেই দেওয়ানগিরি মস্ত একটা বুড়ো আঙুলের মতো আকাশের দিকে ঠেলে উঠেছে। এই দেওয়ানগিরি হল যত ফরিয়াদি পাখির আড্ডা। একপারে রইল আসামি মাছেদের রাজা আড়িমাওয়ের নাটবাড়ি, আর একপারে দেওয়ানি ফরিয়াদির আড্ডা দেওয়ানগিরি। মাঝখানে বসে রয়েছেন হাড়গিলে। আসামি ফরিয়াদিতে লড়াই মোকদ্দমা প্রায়ই হয়, তাতে দুই দলই মাঝে মাঝে মারা পড়ে। হাড়গিলের খাম্বাজং রাজা দুই দলের মধ্যে আরামে বসে দুই দলেরই হাড়মাস খেয়ে সুখে আছেন। এমন সময় চর মুখে খবর পৌঁছল বুড়ো আংলা আসছেন। হাড়গিলের রাজা খাম্বাজং লম্বা লম্বা পা ফেলে জলের ধারে তাঁর কাশ বাগিচায় বেরিয়ে বেড়াচ্ছেন। চুপিম্পা আর চোরম্পা দুই সেনাপতি পায়ে পায়ে হাড়গিলে রাজার কাছে হুকুম নিতে এলো হৃদয় হংপালকে এ পথে আসতে দেওয়া হবে কি না। খাম্বাজং হাড়গিলে অনেকক্ষণ আকাশের দিকে ঠোঁট উঁচিয়ে ভেবে বললেন, আসতে দিতে পারো। হঠাৎ দেশের মধ্যে মানুষ আসতে দিতে হাড়গিলে চরের প্রজারা রাজি ছিল না। দুই সেনাপতি একটু ইতস্তত করছে দেখে খাম্বাজং সভাপণ্ডিত চুহুংমুংকে ডেকে বললেন, দেখো তো বুরুঞ্জি পুঁথিতে কলির কত হাজার বছরে এখানে মানুষের আগমন লিখছে। চুহুংমুং মুখ গম্ভীর করে বুরুঞ্জির পাতা উল্টে পাল্টে মাটিতে খানিক আঁক জোঁক কেটে বললেন, আগামী ভূত চতুর্দশীতে এখানে সিদ্ধিদাতা গণেশের শাপভ্রষ্ট একজন উপস্থিত হবেন। 12 বছর 11 দিন 1 দণ্ড 3 পল 49 বিপল বয়সে বুরঞ্জিতে লেখে সুন্দরবনস্থ আমতলি গ্রামের কাশ্যপ গোত্রের অঙ্গুষ্ঠ প্রমাণ এই মহাপুরুষ। তাঁর আগমনে দেশে সুখ সৌভাগ্য, সঙ্গে সঙ্গে মূষিক ও মশক বৃদ্ধি, হিড়েল বংশ ধ্বংস, অচুয়াদিগের নাটবাড়ি আক্রমণ এবং হাড়গিলা প্রভৃতি প্রচুর ভোগ ঐশ্বর্য এবং সর্বসিদ্ধিযোগ। গণেশ চতুর্থীতে এই কলির বামন অবতার হংসরথে গৃহত্যাগ করবেন এবং ভূত চতুর্দশীতে 49 পবনে ভর দিয়ে কল্পাব্দ 5949 সূর্যাস্তের দিক হতে উদয় হয়ে ক্রমে সূর্যোদয়ের দিকে অভ্যুত্থান করবেন। শ্যাম বর্ণ সুন্দর বপুঃ বুড়হ্রষ্ট বৃষস্কন্ধ শাল প্রাংশ মহাভুজ। বলে চুহুংমুং বুরুঞ্জি বন্ধ করলেন। সেই দিন থেকে হাড়গিলের রাজা খাম্বাজং ভাঙাচোরা পুরনো নাটবাড়ির চূড়োয় গিয়ে এক পায়ে দাঁড়িয়ে পশ্চিম মুখ হয়ে ঘাড় তুলে রইলেন, হংপাল কখন আসেন দেখতে। ওদিকে কাকচিরাতে কাকেদের রাজা জম কাকের কাছে চাঁদপুরি শেয়াল খবর দিয়ে গেল, টিকটিকির মতো এক মানুষ এসে ভেড়াদের বিদ্রোহী করে তুলে হেঁড়েল বংশ ধ্বংস করলে এবার কাকের আর এঁটো কাটা হাড়গোড় কিছু পাওয়ার উপায় থাকবে না। মাংসখোর সব মারা গেল, কেইবার ভেড়া মারবে, ছাগল ধরবে। কাকচিরাতে কাকের ঘোঁট বসে গেল, কি করলে মানুষটাকে সরানো যায় দেশ থেকে, আর ভেড়া গরু ছাগল এদের আরো বেশি করে উপযুক্ত শিক্ষা দিয়ে ছেড়ে দেওয়া যায়, যাতে কোনোদিন তারা ফেরুপাল বা সনাতন স্বধর্মের ভুঁড়ো শেয়ালদের বিরুদ্ধে শিং চালাতে না পারে। নদী, মাঠ আর জঙ্গল, এই তেমাথার মধ্যে রয়েছে কাকচিরার না জঙ্গল, না মাঠ, না পাহাড়, না বালুচর। দূরে থেকে দেখলে বোধ হবে
জমিটাতে ঘাসও যেমন, গাছও তেমন, পাহাড়ও রয়েছে, নদীও বইছে, কিন্তু কাছে গিয়ে দেখো কেবল চোর কাঁটা, শ্যাওড়া আর বড় বড় নোড়া নুড়ি, কাঁকর, বালি। তার মধ্যে এখানে ওখানে কাদা জল, নালা নর্দমা। কোনো কালে ফেঞ্চুগঞ্জের এক নীলকর সাহেব এখানে এক মস্ত কুঠি বানিয়েছিল। সেই বাংলা ঘরখানা এখনো রয়েছে, কিন্তু মানুষ কেউ নেই। কুঠিবাড়ির বাগানে চোর কাঁটার সঙ্গে গোটা কতক দোপাটি ফুলের গাছ, ঘরের সমস্ত সারসি দরজা বন্ধ, জিনিসপত্র যেখানকার সেখানে গোছানো, অথচ কেউ নেই এখানে। দরজার চাবি দিয়ে বাড়িওয়ালা যেন দুদিনের মধ্যে আসবে বলে গেল। যেখানে সারসিটা ভাঙা ছিল সেখানে কাগজ মেরে ঘরগুলি গুছিয়ে রেখে চোরের ভয়ে তালা বন্ধ করে সব ঠিকঠাক রেখে গেল, কিন্তু কোনোদিন এসে আর চাবি খুলে কেউ ঘরে ঢুকল না। বর্ষা এসে সারসির ফাঁকে আঁটা পুরনো খবরের কাগজটা গলিয়ে দিলে। কাকচিরার একটা কাক কোন সময় একদিন ঠোঁটে করে সেই কাগজখানা ঠেলে ফেলে ঘরের ভিতরে যাবার আসবার একটা পথ করে রেখে দিলে। তারপর একদিন বৈশাখ মাসে ডিম পাড়বার সময় দলে দলে কাক এসে কাকচিরায় চিরকাল যেমন বাসা বেঁধে আসছে তেমনি ঘরকন্না পেতে জায়গাটা দখল করে বসল। সকাল না হতে দূর দূর গ্রামে তারা চড়তে যায় এঁটো কাটার সন্ধানে, কিন্তু সন্ধ্যার আগেই দলে দলে এই আপন রাজত্বে তারা ফিরে আসে, রাঙা আকাশ কালো করে। আমাদের মধ্যে যেমন ডোম, চাঁড়াল, তেলি, মালি, যোগী, কায়েত, বামুন এমনি নানা জাত, কিন্তু দেখতে চেহারায় মানুষ, তেমনি কাকেদের মধ্যেও দেখতে কাক, কিন্তু জাত হরেক রকমের রয়েছে। যেমন ডোম কাক বা জোম কাক, ধাড়ি কাক বা দাঁড় কাক বা দাঁড়া কাক, ধোড়া কাক, ঝোড়ো কাক, ঢোঁড়া কাক, পানি কাক বা পাতি কাক, শ্বেত কাক বা ছিটে কাক, ভূষো কাক বা ভূষুণ্ডে কাক। সব কাকেরই চালচলন এক ভাবা ভুল। এদের মধ্যে কোনো দল তারা ভদ্দর সভ্যভব্য কাক, ছোলা কলা, চিংড়ি মাছটা, আঁশটা আর বামুনের মতো মরা জানোয়ারের শ্রাদ্ধের ফলার খেয়ে দিন কাটায়। আর একদল কাক তারা যাতা খায়, বাজবিচার নেই, পাখির ছানা, খরগোশ ছানা খেয়েই এরা সুখ পায়। কোনো দলের পেশাই হলো লুট, তরাজ, চুরি, চামারি, খুন খারাপি। এদের জ্বালায় পাখির বাসায় ডিম থাকবার জো নেই, বাইরে কিছু চকচকে জিনিস রাখবার উপায় নেই। আমসত্ত্ব শুকোতে দিলে এরা খেয়ে যায়, কাপড় শুকোতে দিলেও টেনে ছেঁড়ে। ছেলের হাতের মোয়া কেড়ে খায়, বুড়োর পাকা মাথায় ঠোকর বসায়, চালের খড় টেনে ফেলে, ভাতের থালায় ছোঁ দেয়, এমনি নানা উৎপাত করে বেড়ানোই এদের কাজ। কাকেদের ডাকনাম শুনলেই বোঝা যায় কোন দল কেমন। যেমন জোম কাকের বংশ, তারা হলো ডোম কাক, এদের সবাই ভয় করে। মরা জানোয়ার নিয়ে ছেঁড়াছেঁড়ি মারামারি এদের কাজ। তারপর ধাড়ি কাক বা দাঁড় কাক, এরা পুরনো চালের। কাক যখন কোকিলের মতো গাইতে পারত তখন লোকে এদের পুষে দাঁড়ে বসিয়ে বসিয়ে ছোলা খাওয়াতো। সেই থেকে এরা নানা বিদ্যেতে, কৌশলে, কারিগরিতে মজবুত বলে সব কাকই দায়ে পড়লে এদের পরামর্শ মতো চলে। তারপর ঝোড়ো কাক, এরা এককালে সবচেয়ে সাহসী, বড়ই নামজাদা রাজবংশ ছিল, এখন বিষ হারিয়ে ঢোঁড়া কাক হয়ে পড়েছে, কাজেই চুপচাপ থাকে সন্ন্যাসীর মতো। পাতি কাক হলো পানি কাকের বংশ, এরা সব দলেই আছে, কিন্তু কোনো দলই এদের পৌঁছে না। পুকুর পাড়ে এরা গুগলি, শামুক, এঁটো কাঁটা খেয়েই দিন চালায়। শ্বেত কাক, এরা আসলে দিশি কালো কাকেরই বংশ, কিন্তু রং বদলে সাদা বিলিতি কাক হতে যাচ্ছে। এদের কারু গলা সাদা, কারু নানা সাদা, কারু মাথা সাদা, এখনো দোরঙা আছে বলে এদের নাম ছিটে কাক হয়েছে। পৃথিবীর আদি কাক হলো ভূষুণ্ডি কাক, তারই বংশ ভূষুণ্ডে বা ভূষো, দেখতে কালি ঝুলি। সত্য, ত্রেতা, দাপর, কলি এই কাকের বংশ চলে আসছে। এদেরই পূর্বপুরুষ রামের সঙ্গে লড়াইয়ে এক চোখ হারিয়েছিল, সেই থেকে এদের নাম ডাক ছড়িয়ে পড়েছে। এমনকি এদের নকল করে অনেক কাক এক চোখও সেজে নিজেদের বলাতে চাচ্ছে এদেরই একজন। আসলে হয়তো সে পাতি কাক, কিন্তু লেখবার বেলায় লিখছে পাতি অফ ভূষুণ্ডি। এইসব নানা ধরনের কাকেদের মধ্যে যখন যে দলপতি হয় তখন কাক সমাজকে সে নিজের মতো ভালো মন্দ নরম গরমভাবে চালায়। এই হলো কাক সমাজের নিয়ম।
যে কাকটা নীলকর সাহেবের ঘরের সার্সিতে মস্ত ফাঁকটা আবিষ্কার করেছিল সে বহুকালের পুরনো রাজবংশী ঢোঁড়া কাক। যতদিন এই ঢোঁড়া কাক দলপতি ছিল ততদিন কাক সমাজ ভদ্র রকম ছিল। কোনো পাখিই তাদের কোনো দোষ কোনো খুঁত ধরতে পারেনি। কিন্তু কাক সমাজে ক্রমে প্রজাবৃদ্ধি হয়ে নানা রকম কাক তাতে এসে যখন সেঁধল তখন চাল চলো ক্রমে বদলাতে আরম্ভ করলে। শেষে একদিন সবাই মিলে ঢোঁড়া কাককে সিংহাসন থেকে তাড়িয়ে ডোম কাককে সর্দার করে এমন লুট তরাজ মারামারি আরম্ভ করে দিলে যে পায়রা শিকরে গেরোবাজ এমনকি পেঁচারা পর্যন্ত অস্থির হয়ে কাক চিরে ছেড়ে পালাতে পথ পেলে না। পুরনো দলপতি ঢোঁড়া কাক সিংহাসন ছেড়ে মনের দুঃখে ঝোড়ো কাকের মতো হয়ে ডানা ঝুলিয়ে চুপচাপ শেওড়া গাছের ডালে দিন কাটায়। কেউ তাকে কোনো কথা শুধোয় না। সবাই মিলে বলতে লাগলো ওটা বিষ হারিয়ে ঢোঁড়া হয়েছে, বুড়ো হয়ে বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে। নতুন দলপতি ডোম কাক তামাশা করে তার নাম রাখলে ডরা কাক। দেশের লোক তাকে বললে ঢোঁড়া কাক। একেবারে কাজের বার ভেবে সবাই তাকে তুচ্ছ করছে দেখে ঢোঁড়া কাক মনে মনে একটুখানি হেসে আপনার কোণটিতে চুপচাপ রইল। নতুন রাজা ডোম জাঁক দেখাবার জন্যে প্রায়ই ঢোঁড়াকে রাজবাড়িতে নিমন্ত্রণ দিত। কোনোদিন বা নিজের বীরত্ব আর বাহাদুরি দেখাতে শিকারের সময় প্রায়ই সঙ্গে নিত। ঢোঁড়া সব বুঝত, কিন্তু বুঝেও বোবা হয়ে থাকত। ফেঞ্চুগঞ্জের নীলকর সাহেব যদিও অনেক কাল হলো কুঠিবাড়ি ছেড়ে গেছে, কিন্তু এখনো কোনো কাকের এমন সাহস হয় না যে সেদিকে যায়। কিন্তু ডরা কাক বলে ডোমকাকের দল যাকে তুচ্ছ করছে সেই কাকটি গিয়ে একদিন কুঠিবাড়ির মধ্যে যাবার একটি রাস্তা করে এলো নিজের বুদ্ধি খাটিয়ে একলা গিয়ে, কিন্তু খবরটা সে কাউকে জানায়নি। একে মানুষ তাই গোরা, তার ঘরে সুড়ঙ্গ কাটা, বাঘের ঘরে ঘোগের বাসার চেয়েও অসম সাহসের কাজ। কোনো কাক এ পর্যন্ত যা পারেনি ঢোঁড়া সেই কাজটা করেছে, অথচ মুখে তার কথাটি নেই। অন্য কাক হলে চিৎকারের চোটে কাকচিরে মাত করত। নতুন দলপতি ডোম কাকটা দিনের বেলায় এই বুকে পাটকিলের ডোরা টানা ঢোঁড়া কাককে ভয় করে খাতির করে চলত। ঢোঁড়ার বুকের লাল ডোরা দেখে তার মনে হতো যেন কতকালের মহাযুদ্ধের রক্তের দাগ রাজটিকের মতো এখনো এর বুকে দাগা রয়েছে। কিন্তু রাতে অন্ধকারে যখন লাল কালো সব এক হয়ে গেছে তখন ডোমকাক ধোড়াকে জ্বালাতন করতে ছাড়ত না, একদিন প্রায় মেরেই ফেলেছিল। সেই দিন থেকে ধোড়া বা ঢোঁড়া কাক শেওড়া গাছে আর ঘুমোতে যেত না। সেই সার্সি দিয়ে চুপি চুপি ঘরের মধ্যে দেওয়ালের গায়ে বেলা 2:30 বেজে বন্ধ হওয়া একটা ঘড়ির পিছনে বসে রাত কাটাতে আরম্ভ করলে। হৃদয় যে ঝড়ে পড়ে যোগী গোফায় আশ্রয় নিয়েছিল সেই ঝড়ে কাকচিরার বহুকালের পুরনো শেওড়া গাছটা গোড়া শুদ্ধ উপড়ে রাজ্যের ডোমকাকের বাসা ডিম ছানাপোনা নিয়ে উল্টে পড়ল ঠিক বেলা 2:30-তে। বাসা গেল, ডিম ভাঙল, তাতে কাকেদের বড় একটা দুঃখ হলো না। কিন্তু গাছের গোড়াটা যেখানে উল্টে পড়ে বড় একটা গর্ত দেখা দিয়েছে সেই গর্তটায় কি আছে না আছে খুঁজে দেখবার জন্য দলে দলে কাক আকাশের দিকে পা করা গাছের মোটা মোটা শিকড়গুলো নিয়ে টানাটানি চেঁচামেচি বাঁধিয়ে দিলে। ডোম কাক, ঢোঁড়া কাক, পাতি কাক দুজনকে নিয়ে একেবারে ডোবাটার মধ্যে উড়ে পড়ে এদিক ওদিক তদারক করে ইঁট পাটকেল উল্টে পাল্টে দেখতে লাগলো। হঠাৎ এত বড় গর্তটা কেন এখানে আসে ঠোকর দিয়ে সন্ধান করতে করতে গর্তের একদিকে খানিক কাঁকর মাটি ঝরঝর করে খসে পড়ল, আর দেখা গেল ইঁটে গাঁথা একটা চোর কুঠুরি, তার মধ্যে তালা দেওয়া ছোট একটা পেঁটরার সামনে একটা মড়ার মাথা, কতকালের কলঙ্ক ধরা একটা পিদুম, আর গোখরো সাপের একটা খোলস। মড়ার মাথা সাপের খোলস দুটোই সব কাকের দেখা ছিল, পিদুম নিয়েও অনেকবার তারা পালিয়েছে, কিন্তু পেঁটরাটার মধ্যে কি আছে কোনো কাকই তা জানে না। কাজেই এদিক ওদিকে ঠোকর দিয়ে তালাটা ধরে নাড়া দিয়ে দেখছে। এমন সময় গর্তের উপর থেকে খ্যাঁক শেয়াল আস্তে আস্তে বললে, হচ্ছে কে? ওটা নিয়ে নাড়াচাড়া করো না, ওতে 7 রাজার ধন আছে। যদি খুলতে চাও তো একজন জক ধরে আনো, জকের ধন জক না হলে কেউ খুলতে পারবে না।
সাত রাজার ধন আছে শুনে কাকদের চক্ষু স্থির। চকচকে পয়সা মোহর ভালোবাসতে তাদের মতো দুটো নেই। ডোমকাক, পাতিকাক, ভূষকাক, ছিটে কাক, দাঁড় কাক, সব কাক এসে শেয়ালকে ঘিরে ক্যা 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 কও 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 রব করে গণ্ডগোল বাঁধিয়ে দিলে। ডোমকাক সবাইকে ধমকে চুপ করিয়ে শেয়ালকে শুধলে, জক এখন কেমন করে পাওয়া যায়? শেয়াল ডাঁউর করে মাথা চুলকে নাক রগড়ে যেন কতই ভেবে বললে, আমি জানি এক জকের সন্ধান, সে ছুঁলেই এই বাক্স খুলে যাবে। কাকেরা অমনি চিৎকার করে উঠল, কই কই বলে এগিয়ে গর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। ডোমকাক তাড়াতাড়ি প্যাঁটরার উপর চেপে বললে, র র। তারপর শেয়াল এগিয়ে এসে বললে, আমি সেই জকের সন্ধান তোমাদের দিতে পারি যদি তোমরা এই সিন্ধুক খুলিয়ে নিয়ে জকটিকে আমার পেট ভরাবার জন্য দিতে রাজি হও। কাকেরা শেয়ালের কথায় রাজি হলে শেয়াল তাদের হৃদয়ের খবর জানিয়ে দিলে। 3-20 কাক সঙ্গে ডোম রাজা ঢোঁড়া কাককে সঙ্গে নিয়ে জক ধরতে চলল পাহাড় জঙ্গলের উপর দিয়ে। হাড়গিলের রাজা খাম্বাজং যখন 64খানা নাটবাড়ির নহবতখানার চূড়োয় পশ্চিমমুখ হয়ে হৃদয়ের আশায় রয়েছেন, আর কাকদের রাজা ডোম হৃদয়কে ধরবার জন্য বনে জঙ্গলে সন্ধান করে বেড়াচ্ছে, সেই সময় গণেশের নেংটি ইঁদুরের সঙ্গে পাহাড়ি চুয়োদের যুদ্ধ বেঁধে গেল। ব্রহ্মপুত্র আর বড় নদীর মোহনার পুরনো নাটবাড়িটা ইঁদুরদের দখলে কতকাল থেকে আছে তার ঠিকানা নেই। দেওয়ানগিরির উপরে কেল্লার মতো আড়িমাও রাজাদের নাটবাড়ি, প্রকাণ্ড কারখানা, এত বড় নাটবাড়ি যে সেখানে রাজাদের আমলে যেসব হাতি ঘোড়া সেপাই শান্ত্রী থাকত, সেগুলোকে দূর থেকে মনে হতো যেন ছোট পুতুল চলে বেড়াচ্ছে। 10-12 হাত চওড়া এক একখানা পাথরের ইঁটে গাঁথা বাড়ির দেওয়ালগুলো এক একটা থাম যেন এক একটা তাল গাছ। 7 তলা বাড়ি, কিন্তু তার নিচের 5 তলা নিরেট দেওয়াল ভরাট করা, তার মধ্যে পাহাড়ের গহ্বরের মতো অন্ধকার একটা সিঙ্গি দরজা, আশেপাশে বাক্সের মতো চোর কুঠুরি, সেগুলোতে দেওয়ালই সব, থাকবার জায়গা অল্পই, তাও আবার এখানে ওখানে লোহার গরাদ দিয়ে বন্ধ, কতকালের অস্ত্রশস্ত্র, রাজাদের আসবাবপত্র, চাল ডাল ঘি ময়দা ধন দৌলত দিয়ে ঠাসা। যেমন সোঁতা তেমনি অন্ধকার, সেসব ঘরে একবার ঢুকলে রাস্তা হারিয়ে চিরকাল গোলক ধাঁধার মতো ঘুরে বেড়াতে হয়, আর বাইরে আসবার উপায় নেই, এমনি পেঁচাও রকমে সেসব ঘর সাজানো। 6 তলার উপরে রাজসভা, সেখানে কতকটা আলো বাতাস আসবার জন্য সারি সারি জানলা বারান্দা। 7 তলায় অন্দরমহল, সেখানে জানলা সব খাঁচার মতো পাথরের জাল দিয়ে বন্ধ। পোষা পাখির মতো রানীদের ধরে রাখার জন্য ছোট ছোট কুলুঙ্গি দেওয়া দরজায় শিকল আঁটা সব শয়ন মন্দির। অন্ধকূপ এই নাটবাড়িতে আড়িমাও রাজাদের বংশ ভালো আলো বাতাস না পেয়ে গোষ্ঠীশুদ্ধ লোকলস্কর সমেত অল্পদিনের মধ্যে মরে ভূত হয়ে গেল। রইল কেবল বাড়ির চূড়োয় মস্ত একটা পাথরের আলসের উপরে খড়কুটো দিয়ে বাসা বানিয়ে এক ঠেঙে, সে হাড়গিলের রাজা খাম্বাজং। রানীর শয়নঘরের কুলুঙ্গিগুলোতে গোটাকতক লক্ষ্মী পেঁচা, কালো পেঁচা, ভুতুম পেঁচা, রাজসভায় কার্নিশে কার্নিশে ঝুলে দলে দলে বাদুড়, রন্ধনশালায় একটা কালো বেড়াল, আর ঘি ময়দা চাল ডাল শাল দোশালা ধন দৌলতে ঠাসা নিচেকার ভাঁড়ার ঘরগুলোতে গড়বন্দি পালে পালে গণেশের নেংটি ইঁদুর। হাড়গিলে পেঁচা বেড়াল এরা সবাই ইঁদুরের শত্রু হলেও গণেশের ইঁদুরকে তারা খাতির করে চলত। পৃথিবীর যেখানে যত গণেশ আছে সবার জন্য এই নাটবাড়ি থেকে ইঁদুর যায়, এদের কেউ কিছু বলবার জো নেই। কাজেই নেংটি ইঁদুরের দল দেশ জুড়ে নানা উৎপাত আর রাজত্ব করছিল। এমন সময় কোথা থেকে তাতারি চুয়ো এসে হানা দিয়ে যেখানে সেখানে গণেশ উল্টে ফেলে নেংটি বংশ ধ্বংস করতে শুরু করে দিলে। গোলাবাড়ি, ঠাকুরবাড়ি, গোয়ালঘর, রান্নাঘর, কাচারি ঘর, হেঁসেল ঘর, শোবার ঘর, বসবার ঘর, তোষখানা, বৈঠকখানা, দেশের সব জায়গা থেকে তাড়া খেয়ে নেংটি সরে পড়তে লাগলো, লড়াইয়ে হারতে থাকলো, না খেয়ে মরতে লাগলো। শেষে এমন হলো যে এক পুরনো নাটবাড়ি ছাড়া গণেশের ইঁদুর আর কোথাও রইল না। গণেশের সিংহাসন টলমল করতে থাকলো,
মানুষে নেংটি ইঁদুর মারত বটে, কিন্তু গণেশ তাতে টলেননি, কেননা এত ইঁদুর বাইরে বাইরে জন্মাতো যে মানুষ জন্ম জন্ম মেরেও তাদের বংশ লোপ করতে পারত না। কিন্তু নেংটিরই বড় জাত যে চুয়ো, তারা যখন এসে হানা দিয়ে পড়ল, তখন গণেশ ভেবে অস্থির হলেন। এই চুয়োরা একেবারে চোয়াড়, যা তা খায়, দেবতা ব্রাহ্মণে ভক্তি মোটেই নেই, একেবারে গোয়ার গোবিন্দ। দুটি একটি করে যেন ভালো মানুষের মতো প্রথমে নদী নালার ধারে ধারে নৌকোর খোলে এসে বাসা বাঁধলে, দেবতার মন্দিরে কিংবা মানুষের ভাঙা ঘরের উপরে গ্রাম নগরের দিকেই হেসত না। নেংটি ইঁদুরগুলো যেসব পোড়ো বাড়ি পতিত জমি ছেড়ে গেছে, সেই জায়গাগুলোয় এসে রইল। নেংটিদের ফেলে দেওয়া যা কিছু কুড়িয়ে খেয়ে বড় হতে লাগলো। ক্রমে তারা বড় হতে হতে শেষে নেংটিদের মাটির কেল্লাগুলো দখল করে জমিদারি ফাঁদলে। সেখান থেকে এ জমিদারি সে জমিদারি, এ পরগনা সে পরগনা, এ দেশ সে দেশ করে সারা দেশ তারা দখল করলে। মাটির নিচেটা দখল করে মাটির উপরে চুয়োর দল লড়াই দিতে যখন বার হলো, তখন নেংটিরা বুঝলে দাঁড়াবার স্থান গেছে। নিরুপায় হয়ে তারা যে কটা পারে তাদের পুরনো নাটবাড়ির কেল্লায় এসে ঢুকে প্রাণ বাঁচাবার চেষ্টা করতে লাগল। নাটবাড়ির দেওয়াল মোটা, কাজেই নেংটিরা কতকটা নির্ভয়ে রইল, কিন্তু চুয়োরাও ছাড়বার পাত্র নয়। তারা বছরের পর বছর যুদ্ধ চালিয়ে শেষে একদিন নাটবাড়ির উঠোনটা দখল করতে 12 জন তাতারি সওয়ার পাঠিয়ে দিলে। যুদ্ধং দেহি বলে শত্রুদল চারদিক ঘিরে ল্যাজ আপসে লাফালাফি শুরু করে দিয়েছে। চারদিকে সাজরে সাজ রব পড়ে গেছে। পায়ে দল কল বল ভূতল টলমল সাজল দল বল অটল তাতারি দামেনে তক তক জামকে ধক ধক ঝকমক চমকত খর তর বারি। ধু 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 নৌবত বাজে ঘন ভোরঙ্গ ভম ভম দাম দদ দম ঝনন্ন ঝম ঝম ঝাঝে ধা ধা গুড় গুড় বাজে। নিশান ফর ফর নিনাদ ধর ধর তাতারি গর গর গাজে। ধু ধু ধম ধম ঝা ঝা ঝম ঝম দাম দম দম বাজে। রণজয়ী ভেরি বাজে রে ঝাঁগড় ঝাঁগড় ঝাঁঝা ঝাঁঝে রে। মুচরিয়া গোফে চলে লাফে লাফে খেলে উড়ো পাকে থাকে 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 ঝাঁপে রে। বাজে রণভেরি বাজে রে। ভয়ে পেয়ে মরে নেংটি হাজার হাজার, তল গেল মানমত্তা ইঁদুর রাজার। ঘাসের বোঝায় বসি ইন্দুরানী কাঁদে, ইন্দুরায় এতদিনে পড়িয়াছে ফাঁদে। কান্দি কহে ইন্দুরানী গণেশ গোসাই, এমন বিপাকে কভু আর ঠেকি নাই। এইভাবে ইঁদুর রানী কাঁদছেন। এদিকে 100 বছরের ইঁদুরের রাজা তাতারিদের ভয়ে থরহরি কম্পমান। রানীর আঁচল ধরে মন্ত্র পড়ছেন খটভৈরবী দ্রুত ত্রিতালি, আর কেঁদে বলছেন সুর করে, চলো চলো যাই নীলা চলে, চলো চলো যাই নীলা চলে রে হরে যাই, চলো চলো যাই নীলা চলে, ঘটালে বিধি ভাগ্য ফলে, মহাপ্রভু জগন্নাথ সুভদ্রা বলাই সাথ, দেখিব অক্ষয় বটতলে, খাইয়া প্রসাদ ভাত মাথায় মুছিব হাত, নাচি বেড়াই কুতূহলে, ভব সিন্ধু বিন্দু জানি পার হইনু হেন মানে, সাঁতার খেলিব সিন্ধু জলে, চলো চলো যাই নীলা চলে। নেংটির রাজা যখন কেল্লা ছেড়ে রানীকে নিয়ে 5 দুয়োর দিয়ে গঙ্গাসাগরের দিকে পলায়নের মতলব করছেন, লড়াই না দিয়ে, সেই সময় হাঁসের দল হৃদয়কে নিয়ে দেওয়ানগিরির তলায় এসে উড়ে বসল। একদিকে নাটবাড়ির পাথরের পাঁচিল, আর একদিকে হাড়গিলের চর। এরই মাঝে জলের ধারে শুষ্নি কলমি শাক খেয়ে হাঁসের দল চড়ে বেড়াচ্ছে। এমন সময় আন্ডামানি হাঁসের সঙ্গে দেখা। ছোট দল বড় দল 2 দলে অমনি কথাবার্তা চলল, সাঁতার খেলা আরম্ভ হলো। যোগী গোফাতে ভেড়াদের নিয়ে যে কাণ্ড হয়েছে শুনে আন্ডামানি বললে, তাহলে শেয়াল লোভ সহজে ছাড়বে না, নিশ্চয়ই আমাদের পিছু নেবে। আর এখন 2 দিন উড়ে কাজ নেই, এইখানেই থাকা যাক। আর ব্রহ্মপুত্রের বাঁক ধরে মানস সাগরেও গিয়ে কাজ নেই। এইখান থেকে বাঁ হাতি মোড় নিয়ে একেবারে পাহাড়ের পাশ দিয়ে সোজা উত্তরে চলাই ভালো। চকা বললে, অজানা রাস্তা, কেমন করে যাব? আন্ডামানি অমনি জবাব দিলে, অজানা নয়, উত্তর সমুদ্রের ধারে রুশ দেশে যেসব পাখিরা থাকে, তারা পাহাড়ের এই গলিপথটা দিয়ে সোজা হিমালয়ের ওপারে চলে যায়।
আজ কদিন ধরে দলে দলে সারস, বক, কাদা খোঁচা, জলপিপি এরা দেখি এই পথ দিয়ে যাওয়া আসা করছে। বুড়ো চকা ঘাড় নেড়ে বললে, ওহে, রাস্তা তো আছে জেনেছ, রাস্তার কোথায় কেমন দানা পানির ব্যবস্থা তার খবর নিয়েছ কি? আন্ডামানিলাল সেরা মাথা নেড়ে বললে, সে খবরও নিতে বাকি রাখিনি। এই দেওয়ানগিরি থেকে বড় নদীর রাস্তা বেয়ে সোজা উত্তরে গেলে তাসগং, তাওয়াং, দুটো বড় বড় বস্তি, তারপরই চুখাংয়ের জলা। সেখানে এক রাত্রির কাটিয়ে তার পরদিন সন্ধ্যায় চোনার হ্রদ পাওয়া যাবে। তারপর একদিনে নারাইহুম হ্রদ, সেখান থেকে একবেলার পথ তিগুৎস। সেখান থেকে পশ্চিমে গেলে পেমোচাং, বাসাংসো, চলু, খাম্বাজং, গোসাইথান হয়ে ধবলাগিরি, আর উত্তর পূবে গেলে জামদক্ষা নগরের ধারে প্রকাণ্ড পালতি হ্রদ। তারপরে তামলং, কঙ্কজং হয়ে আবার ব্রহ্মপুত্রের রাস্তায় পড়া যেতে পারে। অনেক পাখিই এই রাস্তা দিয়ে চলেছে, সেথোর অভাব হবে না। তাছাড়া কঙ্কজংয়ের রাজা কঙ্ক পাখির সঙ্গে যখন তোমাদের পরিচয় আগেই হয়ে গেছে, তখন সেখানেও কিছুদিন জিরিয়ে নেওয়া যেতে পারে। চকা ঘাড় নেড়ে বললে, সেসব ভালো, কিন্তু ওদিকের আকাশটা যেন কেমন ঘোলাটে ঠেকছে। দেওয়ানগিরির উত্তর গাটাতে মেঘের ছাওয়াটাও দেখতে পাচ্ছি। হঠাৎ ওদিকে যাওয়া নয়, দু একদিন দেখা যাক। হাঁসদের মধ্যে এই সব পরামর্শ চলেছে। এদিকে হৃদয় একটা ডোবায় পা ডুবিয়ে আড়িমাও রাজার পুরনো নাটবাড়িটার পাঁচিলের দিকে চেয়ে রয়েছে। এমন সময় দেখলে সন্ধ্যের অন্ধকারে পাঁচিলের ধারে রাস রাস নুড়িগুলো যেন নড়তে চড়তে আরম্ভ করলে। তারপর সার বেঁধে সব নুড়িগুলো কেল্লার দিকে এগোতে লাগলো। হৃদয় চেঁচিয়ে উঠল, দেখো দেখো! অমনি সব হাঁস সেদিকে চেয়ে দেখলে দলে দলে চুয়ো রাস্তা ঢেকে চলেছে। হৃদয় যখন বড় ছিল তখন একবার ইঁদুরের কামড় কেমন টের পেয়েছে। এখন এই বুড়ো আংলা অবস্থায় ইঁদুরের পাল্লায় পড়লে যে কি হবে তাই ভেবে সে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। হাঁসেরাও হৃদয়ের মতো ইঁদুরের গন্ধ মোটেই সইতে পারত না। যতক্ষণ সেদিক দিয়ে ইঁদুরগুলো গেল ততক্ষণ সবাই চুপচাপ মুখ বন্ধ করে রইল। তারপর ছি ছি বলে যেন কেবলই ডানা ঝাড়া দিতে শুরু করে দিলে। চুয়োর দল ছোট বড় নুড়ির ঝর্ণার মতো গড়াতে গড়াতে পাথরের পাঁচিলের গোড়া বেয়ে নাটবাড়ির সিঙ্গি দরজার দিকে চলে গেল। ঠিক সেই সময় আকাশে দুই পাল লটপট করতে করতে হাড়গিলে রাজ খাম্বাজং ঝুপ করে হাঁসদের মধ্যে এসে পড়লেন। হৃদয় এমনতর পাখি কোনোদিন দেখেনি। এর মাথা, গলা আর পিঠ সাদা রাজহাঁসের মতো, ডানা দুখানা কালো দাঁড়কাকের মতো, তেলে পাকানো গেঁটে বাঁশের ছড়ির মতো লাল দুখানা সরু ঠ্যাং, আর 12 হাত কাঁকুড়ের 13 হাত বিচির মতো এতটুকু মাথায় এত বড় এক লম্বা ঠোঁট। 1 আঙুল কলমের যেন 10 আঙুল নিব। তার ভারে মাথাটা ঝুঁকেই আছে, মুখের দুপাশে বোয়াল মাছের মতো দুটো চোখ বসানো। হৃদয়ের বোধ হলো পাখি, মাছ, কাঁকুড়, কলম, বাঁশ সব মিলিয়ে যেন এই পক্ষীরাজ সৃষ্টি হয়েছে। হাড়গিলেকে দেখে চকা তাড়াতাড়ি ডানার পালক ঝেড়ে ঝুড়ে সামনে এগিয়ে এসে দণ্ডবৎ হয়ে 2-3 বার প্রণাম করে দাঁড়িয়ে ভাবতে লাগলো, হঠাৎ খাম্বাজং কি কাজে এলেন? নাটবাড়ির চূড়োয় হাড়গিলের বাসা চকা জানে, আর ফাল্গুন মাসের গোড়াতেই হাড়গিলেদের আনবার পূর্বে খাম্বাজং বাসাটা একবার তদারক করতে প্রতি বছরে এখানে এসে থাকেন, সেটাও জানা কথা। কিন্তু হাড়গিলেরা তো হাঁসদের সঙ্গে প্রায়ই আলাপসালাপ রাখে না। হঠাৎ আজ হাঁসের দলে রাজার আগমন হলো কেন, এটা চকা ভেবে না পেয়ে একবার ঘাড় চুলকে বললে, জং বাহাদুরের বাসার খবর ভালো তো? গেল ঝড় বৃষ্টিতে কোনো লোকসান হয়নি তো? হাড়গিলেরা সবাই তোতলা, সহজে কথা কওয়া তাদের মুশকিল। খাম্বাজং অনেকক্ষণ ঠোঁট কাঁপিয়ে এ চোখ বুজে ও চোখ খুলে ভাঙা গলায় কাঁদুনি শুরু করলেন। বুড়ো বয়সে বাসাটা ঝড়ে পড়ে গেছে, একে উঁচু নাট বাড়ি, তাই আবার চূড়ো। গিন্নি দেখে দেখে সেখানেই বাসা বাঁধলেন, টিকবে কেন? এই বুড়ো বয়সে জল ঝড়ের মধ্যে ওই গোটা কতক ভাঙা কাঠির বাসায় তো আমার টেকা দায় হয়েছে। এদিকে আবার মানুষগুলো সমস্ত জলা আর খাল বিল ভরাট করে তার উপর দিয়ে রেলগাড়ি চালাবার বন্দোবস্ত করছে। দু একটা সাপ ব্যাঙ যে ধরে খাবো তারও রাস্তা বন্ধ।
শুনেছি নাকি আবার এই নাট বাড়িটাতে স্টেশন বসাবে। তাহলে তো আমাকে এতে এসে ছাড়তে হয় দেখি। চকা খুব দুঃখ জানিয়ে বললে, আপনি তো তবু এতকালই নাটবাড়িতেই কাটালেন, ইচ্ছে করলে পরেও আপনি স্টেশনের চূড়োটায় বাসা বাঁধতে পারেন। মানুষ কোনোদিন আপনার উপরে গুলিও চালাবে না, আর বাসা থেকে আপনার আন্ডা বাচ্চা চুরি করে ভেজেও খাবে না। আপনার তো কোনো পরোয়া নেই। বড় জোর এখন চূড়োয় আছেন, না হয় চরে নেমে বসবেন। কিন্তু আমাদের দশা দেখুন দেখি। ভোজনং যত্র তত্র শয়নং হট্ট মন্দিরে মরণং গোমতী তীরে অপরম্বা কিং ভবিষ্যতি। এইভাবেই সারা জীবন কাটাতে হবে। আপনার তো যা হোক একটা দাঁড়াবার স্থান আছে, আমাদের দশাটা ভাবুন তো। ভবঘুরের মতো যেখানে সেখানে শো আর খাও, পৃথিবীটা ঘিরে চক্কর দাও, শেষ একদিন অকস্মাৎ বিনিমেঘে বজ্রাঘাত। তাগে পেলেই মানুষ গুলি চালাচ্ছে আমাদের দিকে। হাড়গিলে গলার পালকের দাড়ি দুলিয়ে বললেন, কথাটি তো বলেছ ঠিক, কিন্তু নাটবাড়ি হয়ে পর্যন্ত ওই চূড়োটায় বাস করে আসছি 7 পুরুষ ধরে। আজ হঠাৎ চূড়ো থেকে চরে নেমে বসা কি কম কষ্টের কথা। আর ওই হাড়গিলের চরটাও শুনছি মানুষেরা চেঁচে ফেলে ওখান দিয়ে বড় বড় মালের জাহাজ চালাবে। চকা এবারে আমতা আমতা করে বললে, তাহলে তো মুশকিল দেখছি। মানুষের সঙ্গে তো আমরা পেরে উঠব না। এ বিষয়ে আপনি। এবারে হাড়গিলে ঠোঁট বাজিয়ে বলে উঠলেন, সে মানুষের কথা যখন তারা আসবে তখন ভাবা যাবে। এখন একটা কথা শুধুই, এদিক দিয়ে চুয়োদের পল্টন যেতে দেখেছ কি? হাজার হাজার চুয়ো এইমাত্র এই দিক দিয়ে গেছে শুনে হাড়গিলে আকাশে চোখ তুলে বললে, এতদিনে বুঝি গণেশের ইঁদুরের দফা রফা। আজ রাতের মধ্যেই চুয়োরা নাট বাড়ি দখল করবে। চকা ভয় পেয়ে বললে, কি বলেন, লড়াই বাঁধবে নাকি? হাড়গিলে বলে উঠলেন, বাঁধবে আর কি। বিনা যুদ্ধে চুয়োরা আজ কেল্লা মেরে নেবে। রাজা গঙ্গাসাগরের দিকে রানীকে নিয়ে দৌড় দিয়েছেন। বামুন গেল ঘর তো লাঙল তুলে ধর। কেল্লায় যারা ছিল তারা মানস সরোবরের ধারে আসছে পূর্ণিমায় পঙ্কির দলের বারোয়ারির নাচ দেখতে ছুটেছে। ঠিক ঝোপ বুঝেই চুয়োর দল কোপ দিতে চলেছে। কেল্লায় গোটা কতক অকর্মণ্য বুড়ো নেংটি ছাড়া আর তো কেউ নেই। এতকাল নেংটিদের সঙ্গে এই নাট বাড়িতে কাটালেম, এখন বুড়ো বয়সে আর শিং ভেঙে বাছুরের দলে যাওয়ার মতো চুয়োর দলে ভিড়তে আমার ইচ্ছে যায় না। তাই ভাবছি থাকি কি যাই। হাড়গিলে যে ইঁদুরদের বিপদের খবরটা না দিয়ে হাঁসের দলে এসে কাঁদুনি শুরু করেছে, এটা চকার মোটে ভালো লাগলো না। সে একটু এগিয়ে গিয়ে হাড়গিলেকে বললে, গণেশের ইঁদুরদের আপনি ও খবরটা পাঠাননি এখনো? হাড়গিলে গলার থলি দুলিয়ে বললে, খবর দিয়ে লাভ, তারা আসবার আগেই সে কেল্লা দখল হয়ে যাবে। চকা এবারে চোটে বললে, হয়ে যাবে বললেই হয়ে গেল, এমন অঘটন হতে দেব না আমি বলছি। যে চকার ঠোঁট একেবারে ভোঁতা, নেই বললেই হয়, আর যার পায়ের নখও ততোধিক ধারালো, সন্ধে না হলেই যার ঘুম আসে, তিনি লড়তে চান চিরুনি দাঁত চুয়োদের সঙ্গে। হাড়গিলে হেসেই অস্থির। ঘাড় নেড়ে চকাকে বললেন, বুরঞ্জিতে লেখা আছে এই ঘটবে, কারো সাধ্য নেই তা রদ করা। আমি পণ্ডিতদের দিয়ে গুনিয়ে দেখেছি, কোনো উপায় নেই, না হলে আমি চুপ করে বসে আছি। চকা হাড়গিলের কথায় কান না দিয়ে ডাক দিলে, পাঁপড়া নানকৌড়ি, নেড়ল কাঠচাল, লালসেরা আন্ডামানি, চোখ ধলা ডানকানি, পাটাবুকো হামস্ত্রী, মারাগুই চাপড়া, ত্রিশুলি আকায়ব, তোমরা যাও। মানস সরোবরের পথে যত নেংটি দেখবে সবাইকে খবর দাও, লড়াই বাঁধবে। অমনি 7টা বুনো হাঁস অন্ধকারে নানা ছড়িয়ে উড়ে পড়ল। চকা আবার বাংলাদেশের হাঁসদের ডাক দিলে, সন্দ্বীপের বাঙাল, ধনমানিকের কাওয়াজি, রায়মঙ্গলার ঘেংরাল, 24 পরগনার সরাল। অমনি তেল চুকচুকে মোটা পেট 5 জন উপস্থিত হলো হেলতে দুলতে। চকা তাদের বললে, চট করে যাও গঙ্গাসাগরের দিকে, নেংটিদের রাজা পলাতক ইন্দু রায় আর ইন্দু রানীকে ফিরিয়ে আনো। কিন্তু এবারের দল অত চটপট উড়ে পড়ল না। বাঙাল মাথা চুলকে বললে, এ কাজটা কি সমীচীন হবে? ইঁদুরের যুদ্ধে হাঁসেদের যোগ দেওয়া কি সঙ্গত? তাছাড়া এই অন্ধকার রাত্রে আপনাকে একলা এই শত্রুদের মাঝে। চকা ধমকে উঠল, বড় দেরি করছো তোমরা। বাংলার হাঁসরা পটাশ পটাশ করে ডানা ঝাপটে দক্ষিণ মুখে আস্তে আস্তে উড়ে চলল। চকা তাদের দিকে খানিক কটমট করে চেয়ে থেকে সুবচনীর হাঁসকে বললে,
তুমি গিয়ে হাড়গিলের চরে চুপচাপ বসে থাকো। আমি কেবল হংপাল বুড়ো আংলাকে পিঠে নিয়ে নাটবাড়িতে যাব। যদি কেউ চুয়োদের তাড়াতে পারে তো এই ছোকরা। বলে চকা হাড়গিলের সঙ্গে হৃদয়ের আলাপ করিয়ে দিলে। টিকটিকির মতো বুড়ো আংলাকে দেখে হাড়গিলে একবার গলার থলি ফুলিয়ে খানিক হেলে দুলে হেসে নিলেন। তারপর ঝপ করে ঠোঁটে করে হৃদয়কে আকাশে ছুঁড়ে ছুঁড়ে লোফালুফি শুরু করে দিলেন। হৃদয় ভয়ে চিৎকার করতে লাগলো। চকা তাড়াতাড়ি ছুটে এসে বললে, জং বাহাদুর করেন কি? ওটা মানুষ, ব্যাঙ নয়, ওকে ছাড়ুন, গেল যে। মানুষ বলেই হাড়গিলে মাটিতে হৃদয়কে নামিয়ে দিয়ে দু চারবার ডানা আপসে নৃত্য করে বললেন, বুরুঞ্জিতে ঠিক তো লিখেছে, অঙ্গুষ্ঠ প্রমাণ এই মহাপুরুষ এসেছেন ঠিক ভূত চতুর্দশীতেই। আর ভয় নেই, আমি এখনই গিয়ে নাটবাড়ির সকলকে খবর দিচ্ছি। জয় গণেশের জয়। বলে হাড়গিলে নাটবাড়ির দিকে উড়ে গেল। হাড়গিলের ব্যবহারে হৃদয় ভারী চটেছিল। সে গোঁ হয়ে চকার পিঠে উঠে বসল। নাটবাড়ির চূড়োয় একখানা জাঁতার মতো পাথর, তার মাঝখানটায় রাজাদের ধ্বজি গাড়বার গর্ত। সেই গর্তে খান্দুই পুরনো হোগলা পাতার মাদুর বিছানো, তার উপরে কাঠকুটো আর পালকের তোষক। একপাশে কোন কালের রানীদের ছেঁড়া কাপড়ের এক টুকরো জরির আঁচল মাদুর ছেঁড়ার মধ্যে ঝিকমিক করছে। কতকালের মরচে ধরা একটা খিল ভাঙা তালা, একটা কলঙ্ক পড়া রূপোর চুষিকাঠি, ভোঁতা একটা স্বরের কলম, ছেঁড়া একপাটি জরির লপেটা জুতো, আধখানা পরকলা লাগানো শিঙের চশমা একটা, গেল বছরের ফাটা টিনের পেয়ালার মতো গোটাকতক ডিমের খোলা, পেটটা ফুটো করা একটা আধমরা ব্যাঙ, এমনি সব নানা সাজ সরঞ্জাম দিয়ে বাসাটা ভর্তি। কতকালের সে বাসা তার ঠিক নেই। তার গায়ে ছোট বড় ঘাস পাতা গজিয়ে গেছে, এমনকি গোটা বারো লতাওয়ালা একটা বট গাছ পর্যন্ত, তাতে আবার ফল ধরেছে। চকার সঙ্গে হৃদয়ে এসে দেখলে নাটবাড়ির সবাই এসে আজ বাসায় হাড়গিলেকে ঘিরে কী সব পরামর্শ করছে। বুড়ো ভুতুম প্যাঁচা একদিকে বসে গোল দুই চোখ বার করে কেবলই হুঁ হুঁ সায় দিচ্ছে। কালো বেড়ালটা ল্যাজ নাড়ছে আর মিউ মিউ করে কী যে বকছে তার ঠিক নেই। হাড়গিলে মাঝে বসে কেবলই গলার থলি ছাড়ছেন, আর 5 গণ্ডা বুড়ো নেংটি ইঁদুর শুকনো মুখে একধারে চুপটি করে বসে এদিক ওদিক কান ঘোরাচ্ছে। ইঁদুর, বেড়াল, পেঁচা, হাড়গিলে এখানে জমা হয়েছে দেখেই হৃদয় বুঝলে নাটবাড়িতে আজ ভীষণ গণ্ডগোল। চকা আর হৃদয়ের দিকে কেউ আজ চেয়েও দেখলে না। সবাই চেয়ে রয়েছে হাঁ করে, যেদিক দিয়ে দলে দলে চুয়ো সার বেঁধে মাঠের উপর দিয়ে আসছে। ভুতুম প্যাঁচা খানিক ভূতের মতো নাকি সুরে চুয়োদের বিষম উৎপাতের কথা বর্ণনা করে চলল। বেড়াল মিউ মিউ করে খানিক কাঁদুনি গাইলে, এই বুড়ো বয়সে শেষে কি চোর পেটে যেতে হবে নাকি? আন্ডা বাচ্চা কাউকেই তারা রেহাই দেবেন না। হাড়গিলে ইঁদুরদের ধমকে বললেন, এই দুঃসময় তোমাদের চাঁইদের বারোয়ারিতে যেতে দিয়ে যত মুখখুমি করেছ, লড়াই দেবার জন্য একটা লোক পর্যন্ত রইল না কেল্লায়। আমি কি এই বুড়ো বয়সে চুয়ো মেরে ঠোঁটে গন্ধ করতে পারি? ছি ছি, এমন করে কেল্লা ফাঁক রেখে সব নেংটির চলে যাওয়াটা ভারী অন্যায় হচ্ছে। ইঁদুরগুলো কেবল হতভম্ব হয়ে বেড়ালের দিকে চাইতে লাগলো। বেড়াল ফোগলা দাঁত খিঁচিয়ে বললে, আমার দিকে দেখছ কি? তোমাদের নিজেদের ঘর সামলাতে না পারো, নিজেরাই মরবে। আমার কি, আমি ষষ্ঠীর দুয়ারে গিয়ে ধন্না দেব? সেখানে পেশাদের কিছু না পায়, দুধ তো আছে। ইঁদুরেরা হাড়গিলের দিকে চাইতে তিনি গম্ভীর হয়ে বললেন, আমি আর কি করতে পারি বলো? এই অঙ্গুষ্ঠ প্রমাণ টিকটিকির মতো মানুষটিকে তোমাদের এনে দিলেম, এর সঙ্গে পরামর্শ করে যা ভালো হয় করো। আমার যথাসাধ্য তো তোমাদের জন্য করলেম, এখন যা করেন গণেশ ঠাকুর। আহ, আর পারি নে। বলে হাড়গিলে পা মোড়া দিয়ে আকাশের দিকে ঠোঁট তুলে চোখ বুজলেন। ইঁদুর, বেড়াল, পেঁচা একবার হৃদয়ের মুখের দিকে চাইলে, তারপর আস্তে আস্তে সভা ছেড়ে যে যার বাসায় যাবার উদ্যোগ করলে। এদের রকম দেখে চকার এমনি রাগ হচ্ছিল যে সব কটাকে ঠেলে সে চুয়োদের মুখে ফেলে দেয়, বিশেষ করে ওই এক ঠেঙে হাড়গিলেটাকে এক ধাক্কায় নাটবাড়ির চূড়ো থেকে একেবারে নিচে ফেলে দেবার জন্য চকা নিষ্পিস করতে লাগলো।
হৃদয় তাকে চোখ টিপে বললে, চোদের জব্দ করা শক্ত নয়। যদি নাট বাড়ির ঠাকুর ঘরের লক্ষ্মী পেঁচা আমাকে এখনই একবার ঠাকুর ঘরে যে দুয়ারের উপরে কুলুঙ্গিতে গণেশ বসে আছেন তাঁর কাছে নিয়ে যান। ভূতু অমনি তাড়াতাড়ি লক্ষ্মী পেঁচাকে ডেকে আনলে। হৃদয় লক্ষ্মী পেঁচাকে গণেশের কথা শুধোতে সে বললে, ঠাকুর তো এখন শয়ন করেছেন, ঠাকুর ঘরের দরজা বন্ধ। হৃদয় চকার সঙ্গে চুপি চুপি দু একটা কথা বলা বলি করে পেঁচাকে বললে, পুরনো দরজা খুলে নিতে কতক্ষণ, চলো পথ দেখাও। লক্ষ্মী পেঁচা আগে পথ দেখিয়ে চলল, সঙ্গে হৃদয়। চকা বললে, এই ভূত চতুর্দশীর রাত্রে পোড়ো বাড়িতে একা তোমায় যেতে দিতে মন সরছে না। যদি পেঁচোয় পায়, আমাকেও সঙ্গে যেতে হলো। হাড়গিলে অমনি তাড়াতাড়ি বলে উঠলেন, না না, সে হতে পারে না, তুমি গেলে গোল হবে। বুরুঞ্জিতে লিখছে এই ভূত চতুর্দশীতে একা এই অঙ্গুলি প্রমাণ মানুষটি এসে নাট বাড়িতে মৌসিকদের পুনঃপ্রতিষ্ঠা করে হাড়গিলে বংশের সুখ সৌভাগ্য বৃদ্ধি করবেন। তুমি গেলে শাস্ত্রের কথা মিথ্যা হয়ে যায়। এই নাও, শনিবার অমাবস্যাতে তোলা এই মানকচুর শিকড় সঙ্গে রাখো, ভূত পালাবে। বলে হৃদয়ের হাতে হাড়গিলে তাঁর বাসার ছেঁড়া মাদুর একটু ভেঙে দিয়ে তার কানে মন্তর দিলেন। হৃদয় ঝাঁকড়া চুলের মধ্যে কচুর শিকড় গুঁজে চিলে ছাতের গোল সিঁড়ি বেয়ে পেঁচার সঙ্গে নেমে চলল, মনে মনে ভূতের মন্তর আওড়াতে আওড়াতে হং সং বং লং হাহ ফুহ। ভূত চতুর্দশীর রাত্রি এমন অন্ধকার যে ভূতকে পর্যন্ত দেখা যায় না। হৃদয় সেই অন্ধকারে পেঁচার সঙ্গে চিলের ছাতের ঘোরানো সিঁড়ি দিয়ে ক্রমাগত নেমে চলেছে। দুদিকে পিছল পাথরের দেওয়াল, তার মাঝে মাঝে এক একটা ঘুলঘুলি, সেইখান দিয়ে একটু যা আলো আর বাতাস আসতে পায়। হৃদয় দেওয়ালের গা ঘেঁষে টিকটিকির মতো পায়ে পায়ে নামছে। অন্ধকারে পেঁচা যে কোন দিকে চলেছে সেই জানে, কেবল সে এক একবার হাঁকছে, উঁচা নিচা। আর সেই ডাক শুনে হৃদয় চলেছে স্ক্রুপের পেঁচের মতো পাক দেওয়া সিঁড়ি পার হয়ে অন্ধকারে। একটা কিসের গায়ে হাত পড়তেই সেটা ক্যাঁ বলে ঝটপট করে উঠল। এক জায়গায় জল পড়ে ডোবা মতো হয়েছে। হঠাৎ ঠান্ডা জলে পা রেখেই হৃদয় থমকে দাঁড়ালো। পেঁচা অমনি বলে উঠল, বাঁয় ঘেঁষে। কখনো বাঁয়, কখনো ডাইনে, কখনো উঁচায়, কখনো নিচায়, এইভাবে হৃদয় চলেছে। চোখে কিছু দেখছে না, কানে শুনছে খালি যেন এখানে কি একটা ঝটপট করে উঠল, ওখানে মাথার উপর থেকে কি ঠিক ঠিক করে ডাক দিলে। কখনো শুনলে পাথরের গায়ে কে নখ আঁচড়াচ্ছে, ওদিকে কারা যেন দুদ্দাড় করে পালিয়ে গেল। পায়ের কাছে কি একটা পাশ মোড়া দিলে, হঠাৎ গালে যেন কে একটা চিমটি কেটে গেল, কানের কাছে চট করে একটাকে টু দিয়ে পালালো। এর উপরে হৃদয় নানা বিভীষিকা দেখছে। হঠাৎ এক জায়গায় গোটা কতক চোখ আলেয়ার মতো জ্বলেই আবার নিভে গেল, যেন ইলিশ মাছের জাল নাকের সামনে কে একবার ঝেড়ে দিয়েই সরে পড়ল। হঠাৎ একটা গরম হাওয়া মুখে লাগলো, তারপরেই বরফের মতো বাতাস এসে কাঁপিয়ে দিলে। হৃদয়ের মনে হচ্ছে এইবার সিঁড়ি শেষ হলো, কিন্তু খানিক গিয়ে আবার সিঁড়ি, আবার চাতাল, আবার ধাপ, আবার দেওয়াল, এমনি ক্রমাগত ওঠা নামা করতে করতে চলা, এর যেন শেষ নেই। আঁধি ধাদি ভূত পেতনি ব্রহ্মদৈত্য ঝাম ঝামড়ি কন্ধকাটা শাঁকচুন্নি ডাকিনী যোগিনী ভ্যাল ভেলকি পেট কামড়ি সবই আজ ভূত চতুর্দশীতে জটলা করতে বেরিয়েছে। আঁদাড়ে পাঁদাড়ে হৃদয়কে দেখে কেউ ঝমঝম করে নাচতে লাগলো, কেউ ফিক ফিক করে হাসতে লাগলো। খুস খাস খিটখাট আওয়াজ করে ভূতেরা কেউ খড়ম পায়, কেউ হাড় মড়মড় করে, কেউ বা ঘণ্টা বাজিয়ে, কেউ বা চটি চটপট করে তার সঙ্গে সিঁড়ি বেয়ে নামছে। ভয়ে হৃদয়ের হাত পা অবশ হয়ে এসেছে। ঠিক সেই সময় সরু গলির শেষে মস্ত একটা চাতালের উপর এসে পেঁচা ঠাকুর বাড়ি বলেই অন্ধকারে কোথায় মিলিয়ে গেল। অনেকক্ষণ ধরে কারুর সাড়া শব্দ নেই। হৃদয় অন্ধকারে হাত এড়ে দেখলে চারিদিকে দেওয়াল, দরজাও নেই, কিছুই নেই। হৃদয় ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। একটা কে তার পায়ে এসে সুড়সুড়ি দিয়ে তাকে আস্তে আস্তে দেওয়ালের কাছে টেনে নিয়ে গেল। তারপর কিচ করে যেন চাবি খোলার শব্দ হলো। একটা মস্ত দরজা হড়হড় করে গড়িয়ে আপনি যেন খুলে যাচ্ছে, পায়ের নিচে পাথরের মেঝেটা তারই ভারে কাঁপছে।
ঠিক সেই সময় বিকট শব্দে মাথার উপর ঘটাং ঘং করে রাত 12টার ঘড়ি পড়ল। অমনি ধপ ধপ করে চারদিকে আলোয় আলোয় এসে দেওয়ালির পিদুম জ্বালিয়ে দিলে, আর ঘণ্টা নাড়তে নাড়তে ভয়ঙ্কর এক কাপালিক ব্রহ্মদৈত্য মরার মাথার খুলিতে ঘিয়ের সলতে জ্বালিয়ে উপস্থিত। গলে দোলে ভীষণ রুদ্রাক্ষমালা, পিঙ্গল নয়ন যেন মহেশের কোপানল জ্বালা। হৃদয় দেখলে ঘরের মধ্যে কালো পাথরের প্রকাণ্ড এক মূর্তি, তাতে কত কালের রক্তচন্দনের ছিটে। ভৈরবটির জিভ লক লক করছে, আর গায়ে সোনার উপহিরে জহরত আর মুন্ডুমালা ঝুলছে। ব্রহ্মদৈত্য আরতি আরম্ভ করলেন। রমঝম শব্দ উঠে, ভূত প্রেত পিশাচ দাঁড়ায় সবে জোড় কর পুটে। তাধিয়া বাজায় তাল, তাতা থেই থেই বলে বেতাল। ববম বাজায় গাল, ডিমি ডিমি বাজে ডমরু ভাল। ভবম বাজায় সিংহা, মৃদঙ্গ বাজায় তা দেঙ্গা দেঙ্গা। ধেই ধেই নাচে পিশাচ দানা। হৃদয় হাঁ করে ভূতের কাণ্ড দেখছে, এমন সময় পেঁচা কানের কাছে ফিস ফিস করে বললে, এখানে নয়, পাশের কুঠরিতে গণেশ ঠাকুরের সভা। হোমের ধোঁয়ায় আলোগুলো ক্রমে ঘোলাটে হয়ে এলো। সেই সময় হৃদয় পেঁচার সঙ্গে আস্তে আস্তে পাশ কাটিয়ে গণেশ মহলের গলিতে সেঁধল। দেউড়িতে একটা মোটা পেট হিন্দুস্থানি দরওয়ান সিদ্ধি খেয়ে খালি গায়ে ভোঁ হয়ে ঢোলক পিটছে। অন্ধকারে হৃদয় তাকেই গণেশ ভেবে ঢিপ করে একটা পেন্নাম দিয়ে হাত জোড় করে দাঁড়ালো। দারোয়ানজি ভারী গলায় বললে, কোন হ? হৃদয় কিছুই বুঝলে না, তবু ঘাড় নেড়ে বললে, আজ্ঞে আমি হৃদয়, নেংটি ইঁদুরেরা বড় বিপদে পড়েছে, তাই। ক্যা বকবক লাগায়া, বলে দারোয়ান আবার ঢোল পিটতে লাগলো। হৃদয় ভাবলে গণেশ বকের কথা শুধোচ্ছেন। সে তাড়াতাড়ি বললে, আজ্ঞে বকের সঙ্গে আমার আলাপ আছে, কিন্তু আজ আমি ইঁদুরের হয়ে লড়াই করতে চাই, সেই জন্য আপনার ওই জয় ঢাকটি আমি চাই। বলে হৃদয় যেমন ঢোলকে হাত দিয়েছে, অমনি গণেশের দরোয়ান ধমকে উঠল, ধ্যাত্তেরি! হৃদয় ভয়ে 10 হাত পিছিয়ে পড়ল। সেই সময় পেঁচা এসে তার কানে কানে বললে, করছো কি? উনি গণেশ নন, ভিতরে চলো। তারপর দরোয়ানের সঙ্গে পেঁচা গিয়ে কি খানিক বকাবকি করলে। তখন দরোয়ান দুয়োর ছেড়ে দিয়ে বললে, আইয়ে বাবু। মহলের মধ্যে গণেশের পরিচয় 64 ভাগ কলা বউ। কেউ রং তুলি নিয়ে আলপনা দিচ্ছিল, কেউ সেতার বাজিয়ে গান বাজনা করছিল, কেউ মালা গাঁথছিল, কাঁথা বুনছিল। এমনি 64 খাম্বা ঘরের মধ্যে সবাই এক এক কাজে। হঠাৎ হৃদয়কে দেখে সবাই মাথায় ঘোমটা টেনে জুজু বুড়িটি হয়ে বসল। পেঁচা সেখান থেকে হৃদয়কে নিয়ে আর একটা হাতি শুঁড়ো গজদন্তের খিলানের মধ্যে দিয়ে গণপতি গণেশের বৈঠকখানায় এনে হাজির করে দিলে। হৃদয় দেখলে ঘরের উত্তর গায়ে মস্ত একটা তক্তাপোষে গেরদা হেলান দিয়ে থান ধুতি পরে মেরজাই পরে এক ভদ্রলোক বসে আছেন। তার গজদাঁতও নেই, শুঁড়ো নেই, মোটা পেটও নয়, দিব্যি দেবতার মতো চেহারা। পেঁচা হৃদয়ের কানে কানে বললে, ইনি রাজা গণেশ, একে যা দরবার করতে হয় করো। হৃদয়ের মুখে কথা নেই। ইনি গণেশ? ভয় ভয় সে এগিয়ে বললে, মশায়ের নাম? উত্তর হলো, আমি গণপতি, কি চাই? হৃদয় খুব নরম হয়ে বললে, যেই ইঁদুরগুলিতে চড়ে মশায় বেরিয়ে বেড়ান, সেগুলির বড় বিপদ উপস্থিত। গণেশ ভুঁড়ো কুঁচকে বললেন, ইঁদুর? আমি তো কোনো দিন ইঁদুরে চড়িনে। হৃদয় বললে, আগে ভুলে যাচ্ছেন আপনি, হস্তি বেশ ধরে যখন হাওয়া খেতে বেরোন, সেই সময় যে ইঁদুর আপনার গাড়ি। গণেশ হো হো করে হেসে বললেন, তুমি পাগল নাকি? আমাকে শুদ্ধ গাড়ি টেনে চলতে পারে যে ইঁদুর, তাকে তুমি কোথায় দেখলে? ছেলেবেলায় আমি 2-1টা ইঁদুর পুষেছিলাম, কিন্তু সবগুলোর বাচ্চা হয়ে আমার ঘরে এমনি উৎপাত লাগালে যে সবকটাকে আমি ইঁদুর কলে ধরে বিদায় করেছি। তুমি ভুল খবর শুনেছ, ইঁদুরে আমি চড়িনে, হস্তি বেশেও সংসেজে আমি হাওয়া খেতে যাইনে। নিশ্চয়ই কেউ তোমায় ঠকিয়েছে। হৃদয় অবাক হয়ে বললে, সে কি মশায়, ঘরে ঘরে ইঁদুরে চড়া আপনার ছবি, তাছাড়া আমি নিজের চোখে দেখছি আপনি ঢোল বাজিয়ে ইঁদুর নাচ করছেন, আমাকে সাপ পর্যন্ত দিয়ে এলেন, এখন বলছেন উল্টো আমাকে ছলনা করছেন। গণেশ গম্ভীর হয়ে বললেন, বাপু আমি যাই করি এটুকু যেন, আমি ছলনাও করিনি, সাপও দিইনি।
ইঁদুরেও চড়িনি কোনোদিন, ঢোলও পিটিনি। ওই আমার দারোয়ানগুলো মাঝে মাঝে হোলিতে দেওয়ালিতে ঢোল পিটিয়ে আমার কান ঝালাপালা করে, ওদের গিয়ে শুধো। যদি আর কোনো গণেশ থাকেন তো বলতে পারি নে। হৃদয় চোখ মুছে বললে, মশাই যে আমায় সাপ দিলেন, এখন সাপ আন্ত না করে দিলে তো আমি মারা যাই। গণপতি চোখ পাকিয়ে বললেন, কোনো সাপের ওঝাকে শুধু ওকে বলে দেবে কে তোমায় সাপ দিয়েছে আর কেমন করে সাপ আনতে হবে। যাও, আমাকে বিরক্ত করো না। হৃদয় মুখ কাঁচু মাচু করে বললে, মশাই আমি গরিব। গণেশ বিরক্ত হয়ে মুখ ফেরালেন। হৃদয় জানত স্তুতি করলেই দেবতারা খুশি হন, তাই সে একেবারে গলায় বস্তর দিয়ে গণেশের রূপ বর্ণনা করে গণেশ বন্দনা শুরু করে দিলে। খর্বস্থল কলেবর গজমুখ লম্বোদর বিঘ্ননাশ করো বিঘ্নরাজ, পূজা হোম যোগে জাগে তোমার অর্চনা আগে, তব নামে সিদ্ধ সর্বকাজ। শুন্ডে তুলি খই মোয়া দন্তে খাও চিবাইয়া, ইঁদুর বাহন গণপতি আপনি আসরে উড়ো, হৃদয়ের আশা পুরো নিবেদিনু করিয়া প্রণতি। গণেশ কানে হাত দিয়ে বললেন, আরে রাম রাম, কি বাজে বকছো, তুমি তো ভালো বিপদে ফেললে দেখি। রসো, আমি একবার বাড়ির মধ্যে থেকে আসছি, বিশেষ কাজ আছে। বলে গণেশ উঠে গেলেন। এতক্ষণ গণেশের 64 কলাবউ ঘরে কি হচ্ছে দরজার পাশ দিয়ে উঁকি দিয়ে দেখছিলেন। কর্তা উঠে যেতেই গণেশ দাসীকে দিয়ে হৃদয়কে ডেকে তাঁরা শুধলেন, হ্যাঁ গা, তুমি কর্তার কাছে কি নালিশ করছিলে? হৃদয়ের মুখে ইঁদুরের খবর শুনে তাঁরা বলে উঠলেন, ওমা, এই দরবার করতে এসেছো তা বলতে হয়। ওই আমাদের কুমোর বউ কর্তার যে মূর্তিগুলো গড়ে গড়ে ভট্টাচার্যি মশাইয়ের হাতে দিয়ে লোকের ঘরে ঘরে বিক্রি করতে পাঠায়, সেই গণেশের তুমি বুঝি সন্ধান করছো? ওই দরওয়ানজিকে বলো, সে তোমাকে সেই গণেশের দোকান দেখিয়ে দেবে। হৃদয় কলা বউদের পেন নাম করে আবার দেউড়িতে এসে দরওয়ানজির সঙ্গে আর একটা ঘুপসি ঘরে গিয়ে দেখলে দোকান ঘরের এক এক কুলুঙ্গিতে এক এক রকম গণেশ। গোবর গণেশ, তিনি কলম হাতে পুঁথি লিখছেন। সিদ্ধিদাতা গণেশ, তিনি এক ধামা দিল্লির লাড্ডু নিয়ে বসেছেন। মাড়োয়ারি পটির টঙ্ক গণেশ বসে বসে খালি আকাশে আঁকশি দিচ্ছেন। হেড়ম্ব গণেশ, তিনি খুব আড়ম্বর করে ঢোল পিটছেন। হৃদয় ঢিপ করে তাঁকে নমস্কার করে বললে, গণেশ দাদা চিনতে পারেন? হেড়ম্ব হৃদয়ের কথার জবাব দিলেন সংস্কৃত দেবভাষায়, বুং। হৃদয় ভাবলে, এ তো মুশকিল, যদি বা কত কষ্টে এসে ধরলেম, এখন কথা না বুঝলে উপায়। সে একবার ইঁদুরের দিকে, একবার ঢোলকের দিকে, একবার নিজের দিকে আঙুল নেড়ে ইশারায় বোঝালে ঢোলকটা চাই। গণেশ ঢোলকটা হৃদয়কে দিয়ে এদিক ওদিক সুর নেড়ে কি বললেন বোঝা গেল না। হৃদয় শুধু শুনলে, বুং চটপট্টং কং করং বাদনং পুনস্তম ব্যাস্তম নাদম কুণ্ডমকুলম পুণ্ড্রবর্ধনম গণ্ডস্থলম আগচ্ছতু। হৃদয় গণেশের মুখ দেখে বুঝলে তিনি খুব খুশি হয়েছেন। সে অমনি আচার্যি পুরুতকে দুর্গাপুজোয় শ্রাদ্ধে শান্তিতে যেমন করে সব মন্ত্র রাওড়াতে শুনেছিল, ঠিক তারই নকলে বললে, হুং ভূত স্বাহা কুরু কুরু কুণ্ডলিনী নমঃ অসিতো দেবল গৃহ্যং কুরু তুভ্যং হং জং ছটফট ব্রহ্মবিদ্যা হরিষে স্বাহা অহং চিৎপটাং হুং শান্তি ভূ শান্তি ভূতর শান্তি অশুদ্ধে শান্তি ছিহরি 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 হরি বল সূর্য প্রণাম। গণেশ খুশি হয়ে দুবার ঘাড় নেড়ে তথাস্তু বলে চোখ বুঝলেন। হৃদয় আস্তে আস্তে ঢোলক নিয়ে বেরিয়ে এলো। দরোয়ান ঘরের দুয়ারেই দাঁড়িয়েছিল, সে অমনি বকশিসের জন্য হাত পাতল। হৃদয় এদিক ওদিক দেখে আস্তে আস্তে মানকচুর শিকড়টি বার করে বললে, দরোয়ানজি, আর তো সঙ্গে কিছু নেই, এইটে নাও। দরোয়ান হাত্তেরি বলে হাত ঝাড়া দিলে। শিকড় যেমন মাটিতে পড়া, অমনি পেঁচা হৃদয়কে ছোঁ দিয়ে একেবারে ঘুরোনো সিঁড়ি বেয়ে ছাতে এসে উপস্থিত। সঙ্গে সঙ্গে পেঁচো এসে হৃদয়কে পেয়ে বসল। হৃদয় অজ্ঞান হয়ে পড়ল, আর বহুরূপীর চামড়ার মতো তার গায়ের রং লাল নীল হলদে রকম রকম বদলাতে আরম্ভ করলে। হাড় গিলে অমনি তাড়াতাড়ি ছুটে এসে মন্তর পড়ে পেঁচো ঝাড়তে বসে গেলেন। স্কন্ধাপসার শকুনি অন্ধপূতনা শীতপূতনা মুখমণ্ডিকা নৈগমেশ প্রসীদতু ক্লিং চচ্চং হুং হুং ঝংসা ওলং শ্রিং কপালিকং জং জং তিষ্ঠতি মুশিকং চং চং চর্বসং হংস হু ফট স্বাহা। মন্তরের চোটে হৃদয় হাঁ করলে যেন খেতে এলো, অমনি চট করে হাড় গিলে ধুলো পড়া বেড়ি দিয়ে পেঁচোর মুখবন্ধন করে দিলেন। ধুল ধুল স্বর্গের ধুল মর্তের মাটি, লাগ লাগ পেঁচোর দন্ত কপাটি, হাঁ করে নাড়িস তুণ্ড খা পেঁচির মুন্ড, যা হু
কার আজ্ঞে? আরে বাবার আজ্ঞে, হাড় মড়মড় হাড়গিলের আজ্ঞে, শিগগিরি যা, শিগগিরি যা। পেঁচো হৃদয়কে ছেড়ে পালাতেই হৃদয় ধড়মড়িয়ে উঠে বসল। চকা হৃদয়ের কানে কানে শুধোলে, গণেশ কি বললেন? হৃদয় বললে, তা তো সবটা বুঝলুম না, কেবল আসবার সময় তিনি বললেন তথাস্তু। চকা হেসে বললে, তবে আর কি, কেল্লা মার দিয়া, আর তোমার ভয় নেই। একদিন সকালে উঠে দেখবে যে হৃদয় সেই হৃদয় হয়ে গেছ। চলো এখন যুদ্ধং দেহি করা যাকগে। এদিকে কেল্লা খালি পেয়ে চুয়োর দল ওর পিঠে চড়ে একটা ঘুলঘুলি দিয়ে কেল্লার মধ্যে ঝাঁপিয়ে পড়ে একটার পর একটা নেংটি ইঁদুরের গড় ভাণ্ডার সব দখল করে লুঠের চেষ্টায় দলে দলে পিলপিল করে অন্ধকার সিঁড়ি বেয়ে তেতলায়, চৌতলায়, 5 তলায় উঠে 6 তলায়, রাজসভায়, ঠাকুর বাড়িতে, এমনকি অন্দরমহলে পর্যন্ত ঢোকবার জোগাড়। 2-1টা চুয়ো ছাতেও উঠে হাড়গিলের বাসাটা পর্যন্ত প্রায় এগিয়েছে। এমন সময় উত্তর দক্ষিণ থেকে নেংটি ইঁদুরের দলকে খবর দিয়ে চকার বাকি হাঁসেরা ফিরে এলো। ঠিক সেই সময় গণেশের ঢোলকে হৃদয় চাঁটি বসালে, ধিক 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 ধাঁকুড় ধাঁকুড়। ঢোলের শব্দে চুয়োর দল ল্যাজ উঁচু করে শিউরে উঠে যে যেখানে ছিল থির হয়ে দাঁড়িয়ে গেল। তারপর তালে তালে ল্যাজ দোলাতে দোলাতে দলে দলে সিঁড়ি বেয়ে উঠতে আরম্ভ করলে। চুয়োতে চুয়োতে কেল্লার প্রকাণ্ড ছাদ ভরে গেল। হৃদয় চুড়োয় বসে ঢোল বাজাচ্ছে, চুয়ো হাততালি দুয়ো, নেংটি ধিং নিগিরি টিং, ধাতিং তিং নাতিং থিং, চুয়ো হাততালি দুয়ো। আর সব চুয়ো ল্যাজে ল্যাজ জড়াজড়ি করে নৃত্য করছে। পেঁচা পালক ফাঁপিয়ে, বেড়াল ল্যাজ ফুলিয়ে, হাড়গিলে গলার থলি দুলিয়ে সঙ্গে সঙ্গে তাল দিচ্ছে। সব চুয়ো যখন ছাতে এসে জড়ো হলো, তখন হৃদয় চকার পিঠে চড়ে ঢোল বাজাতে বাজাতে আকাশে উড়তে আরম্ভ করলে। চুয়োগুলো নাচতে নাচতে লাফাতে থাকলো। আনন্দে তারা মনে করলে যেন সবার ডানা গজিয়েছে। তারা প্রথমে ছাতের পাঁচিল, তারপর ছাতের আলসে, শেষে একেবারে আকাশে ঝম্প দিয়ে ডিগবাজি খেতে খেতে মাটিতে এসে পড়ে জোড়া জোড়া হাঁ করে আকাশের পানে 4 পা তুলে চেয়ে রইল। চুয়োগুলো নাটবাড়ির লীলা খেলা সাঙ্গ করে সরে পড়েছে অনেকক্ষণ। হাড়গিলে, বেড়াল, পেঁচা পর্যন্ত ঢোলের আওয়াজে এমনি মশগুল হয়ে গেছে যে পায়ে পায়ে কখন সবাই একেবারে ছাতের প্রায় কিনারায় এসে পড়েছে টেরই পায়নি। হঠাৎ রাত 1টার ঘণ্টা পড়ল। অমনি হৃদয় ঢোল বন্ধ করলে। সবাই চটকা ভেঙে দেখলে কেল্লা খালি। আকাশে অমাবস্যার চাঁদ দেখা দিয়েছে। চুয়ো আর একটাও নেই। হৃদয়কে নিয়ে চকা উড়ে চলেছে। হাড়গিলে, পেঁচা চটকা ভেঙেই দেখলে বেড়াল আলসে থেকে আকাশে একটা পা বাড়িয়ে চুয়োদের মতো ঝাঁপ দিয়ে গড়িয়ে পড়ে আর কি। হাড়গিলে তার ল্যাজ ধরে এক টান দিয়ে বললে, করো কি, পড়ে মরবে যে। বেড়াল ফ্যাল ফ্যাল করে খানিক চেয়ে থেকে এ কি বলেই ফ্যাঁচ করে হেঁচে আস্তে আস্তে পেছিয়ে এলো। ওদিকে নেংটির দল আস্তে আস্তে কেল্লায় এসে যে যার ঘরে ঢুকে ধান ভানতে বসে গেল। চুয়ো তাড়াবার জন্য হেড়ম্ব গণেশের ঢোলককে ছাড়া আর কাউকে যে ধন্যবাদ দেওয়া দরকার সেটা তাদের মনেই এলো না। রাতের মধ্যে পেঁচার দল প্রায় 12 আনা মরা চুয়ো খেয়ে সাফ করে দিলে বাকি যা রইল সেগুলোর উপরে সকালবেলায় কাকচিল এসে পড়ল। বেলা 8টার মধ্যে সব সাঙ্গ হয়ে গেল। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar-asor.org, golpokothar-asor.org।